হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি ফার্স্ট পেপারের যে ইউনিটগুলো পড়াই, লেসনগুলো পড়াই, সেগুলো খুবই মজাদার বা ইন্টারেস্টিং কোনো গল্পের উপর ভিত্তি করে। কিন্তু আজকের যে আমরা লেসনটা পড়তে যাচ্ছি, ইউনিট 11 লেসন 3 পিস অ্যান্ড কনফ্লিক্ট নামে ইউনিটের স্টোরিজ ফ্রম গাজা, এই লেসনটা এটা খুবই করুণ একটা লেসন। কারণ আমরা জানি যে জাতিবিদ্বেষের দিক থেকে, ধর্মবিদ্বেষের দিক থেকে প্যালেস্টাইনের করুণ পরিণতি এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। এখানে মূলত একটা গাজা মনোলগ নামে যে ড্রামা আছে, সেই ড্রামার 3টা স্টোরি এখানে তুলে ধরা হয়েছে। প্রথম যে গল্পটা আমরা পাচ্ছি, দেখো, মাহমুদ বালাউই বর্ন 1995। এই মাহমুদ বালাউইয়ের গল্প আমরা পাবো এখানে। 1995 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যখন আজ সাথী ক্যাম্পে ছিলেন, তার পরিণতি, তার বাস্তব অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা এই গল্পে আমরা পাবো। I want to write the most beautiful words about Gaza। তাহলে কি বলছে প্রথম লাইনে? I want to write, আমি লিখতে চাই, the most beautiful words, খুবই সুন্দর শব্দগুলো, about Gaza, গাজা সম্পর্কে, but I can't, কিন্তু আমি পারি না। I can't see the poverty, siege and famine, especially when all Gaza city flooded into Al-Ares and emptied it from all goods in 2 hours। দেখো কি বলছে, বলছে আমি দেখতে পাই না, আমি দেখতে পাই না, মানে ভালো কিছু দেখতে পায় না। কেন দেখতে পায় না? কারণ পোভার্টি, সিজ, ফ্যামিন, এগুলো তারা দেখতে পায় সবসময়, সে এগুলো দেখতে পায়। দারিদ্রতা, পোভার্টি মানে কি? দারিদ্রতা। আমরা হাঙ্গার বলতে পারি, কি বলতে পারি? এর সিনোনিম হিসেবে হাঙ্গার বলতে পারি। সিজ, সিজ মানে কি? অবরোধ করা, যার সিনোনিম হিসেবে আমরা কন্ট্রোল বলতে পারি। কি বলতে পারি বলো? কন্ট্রোল। ফ্যামাইন, ফ্যামাইন মানে কি? দুর্ভিক্ষ। ফ্যামাইন মানে কি? দুর্ভিক্ষ। ফ্যামাইন মানে দুর্ভিক্ষ। স্পেশালি, বিশেষ করে, হোয়েন অল গাজা সিটি ফ্লোডেড, বিশেষ করে তখন আমি এই দুর্ভিক্ষগুলো দেখেছি, তখন এই অবরোধ, দারিদ্রতা দেখেছি যখন অল গাজা, পুরা গাজা শহর, ফ্লোডেড, বন্যায় প্লাবিত হয়েছিল। কি দ্বারা? আল আরেস বন্যা দ্বারা প্লাবিত হয়েছিল। অ্যান্ড এমটিড, এমটি মানে কি? ফাঁকা, এখানে ভার্ব হিসেবে আছে এমটিড ইট ফ্রম অল গুডস, সব পণ্য শূন্য হয়ে গেছিল 2 ঘন্টার মধ্যে। তাহলে আল আরেস বন্যা যখন হয়েছিল, তখন 2 ঘন্টার মধ্যে সকল পণ্য কি হয়ে গেছিল? বিলীন হয়ে গেছিল বন্যার কারণে। আই কান্ট সি দ্য ডিপ্রিভেশন, ডিপ্রাইভেশন মানে হচ্ছে দারিদ্রতা, দুর্ভোগ, এগুলো দারিদ্রতা বলা চলে। ইন এভরি হাউস, আমি কি দেখতে পাই? যে দুর্ভোগ দেখতে পাই প্রত্যেক ঘরে। দ্য ফিয়ার, ভয় দেখতে পাই। দ্য সিকনেস, অসুস্থতা দেখতে পাই। তাহলে আমি দেখতে পাই না সুন্দর কোনো জিনিস, আমি দেখতে পাই প্রত্যেক ঘরের মধ্যে দারিদ্রতা, ভয় এবং অসুস্থতা রয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু সে অ্যাবাউট গাজা? আপনি কি চান গাজা সম্পর্কে আমি কি বলি? এই কথাটা রাইটার নিজে বলতেছে যে আপনি কি চান, যে গাজা সম্পর্কে আমি কি বলবো, কি শুনতে চান আপনি? ফ্রম হোয়েন আই বিকেম অ্যাওয়ার অফ ইট, যখন আমি এই গাজা সম্পর্কে সচেতন হওয়া শুরু করেছি। আই ওয়াজ স্যাড, আমি তখন থেকে দুঃখিত ছিলাম, কষ্টে ছিলাম। অ্যাবাউট এভরিথিং ইনসাইড ইট, এর ভিতরে সব জিনিস নিয়ে। তাহলে বলতেছে আমি যখন থেকে গাজা নিয়ে উদ্বিগ্ন ছিলাম বা সচেতন ছিলাম, তখন থেকে এই গাজা শহরের ভিতরের প্রত্যেকটা জিনিস আমাকে দুঃখী করেছিল। কেন? স্পেশালি, বিশেষ করে, দ্য কিডস and even the adults, youth, women, girls, animals, stones and trees, everything in it is crying। বলতেছে বিশেষ করে এর ভিতরের সব কিছু, কি কিছু? বাচ্চা, এমনকি প্রাপ্তবয়স্ক, যুবক, মহিলা, মেয়েরা, প্রাণীরা, পাথর এবং গাছগুলো সব সময় কাঁদতেছে, সব কিছুই কাঁদতেছে। তাহলে আমরা বলি না যে এই শহরের মাটিও কান্না করে? তার মানে কি বোঝাইছে? যে ওই গাজা শহরের মানুষের আর্তনাদে গাজা শহরের পাথর, গাছ, বৃক্ষ সবগুলো কি কান্না করতেছে। আই এম লুকিং ফর নাইস ওয়ার্ডস টু সে, আমি খুঁজতেছি ভালো কোনো শব্দ বলার জন্য, বাট আই ক্যান ফাইন্ড দেম, কিন্তু আমি সেই শব্দগুলো খুঁজে
পাচ্ছি না, কারণ চারিদিকে দেখলেই শুধু দুর্ভোগ, ভোগান্তি, টর্চার এগুলোই দেখতে পাচ্ছি। দ্য সি ইজ দ্য অনলি থিং দ্যাট হেল্পস মি ড্রিম। তাহলে বলছে এই যে গাজা শহরের সামনে যে সমুদ্রটা রয়েছে, এই সমুদ্র ডেড সি, এই সমুদ্রটা আমাকে শুধু একমাত্র একটা জিনিস, দ্য সি ইজ দ্য অনলি থিং, সমুদ্রটি একমাত্র বা সমুদ্রটাই একমাত্র জিনিস, দ্যাট হেল্পস মি, যেটা আমাকে সহযোগিতা করে ড্রিম, কি দেখতে, স্বপ্ন দেখতে। তাহলে আমার এই গাজা শহরে স্বপ্ন দেখার মতো কোনো কিছুই নাই, কারণ গাজা শহর ইসরায়েলের ধ্বংসস্তূপে একটা পরিণত শহর, ভোগান্তির শহর, অবরুদ্ধ শহর, কষ্টের শহর। এখানে স্বপ্ন দেখার মতো কিছুই নাই, যার শুধু সামনের সমুদ্রটাই রয়েছে। When I stand on the shore, যখন আমি সমুদ্র সৈকতে দাঁড়াই, I can imagine, আমি কি করতে পারি, কল্পনা করতে পারি, সাইপ্রাস, travel to Paris, fly to Rome, and all while standing in the same spot. Spot মানে কি, জায়গা। আমরা প্লেসের সিনোনিম হিসেবে কি ব্যবহার করতে পারি, স্পট, তাই কি না? স্পট এখানে কি বলতেছে দেখো, বলছে যখন আমি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে যাই, আমি সমুদ্র সৈকতে দাঁড়ালে আমি ইমাজিন করতে পারি আমি সাইপ্রাস যাচ্ছি, আমি ট্রাভেল করতেছি প্যারিসে, উড়ে উড়ে যাচ্ছি রোমে, অল হোয়াইল, কিন্তু হোয়াইল মানে কি, পক্ষান্তরে, স্ট্যান্ডিং ইন দ্য সেম স্পট, কিন্তু একই স্থানে দাঁড়িয়ে আছি। তার মানে সমুদ্র সৈকত এমন একটা জায়গা যেখানে গেলে আমি একটু তৃপ্তি পাই, কারণ সেখানে গেলে আমি নিস্তব্ধে ইমাজিন করতে পারি আমি সাইপ্রাস, প্যারিস, এগুলো শান্তির শহরগুলোতে আমি যাচ্ছি, উড়ে উড়ে যাচ্ছি। কিন্তু আমি সেম জায়গায় পরক্ষণে দেখতে পারি আমি কোথায় দাঁড়িয়ে আছি, ওই সমুদ্র তীরে গাজা শহরের পাশেই দাঁড়িয়ে রয়েছি। I go around the whole world, আমি পুরা বিশ্ব ঘুরে এসেছি। and in the end, পরিশেষে I land on my bed, আমি আমার বেডে কি করি, অবতরণ করি। in our house, আমার বাড়ির বেডে আমি পরিশেষে অবতরণ করি। in the middle of the refugee camp, শরণার্থী শিবিরের মাঝখানে। তাহলে আমি স্বপ্নে সব শান্তির শহরগুলো, সমৃদ্ধ শহরগুলো ঘুরে আসছি, কিন্তু পরিশেষে আমি দেখতে পাই আমি একটা রিফিউজি ক্যাম্পের মাঝখানে আমার ছোট্ট কুঠেরের বেডের মধ্যে শুয়ে আছি। I go back to the reality of Gaza, তখন আমি আমার বাস্তবে, গাজার বাস্তব চিত্রে ফিরে যাই। দ্য ডার্টি মার্কেট, গাজার বাজারগুলো কেমন, ডার্টি মার্কেট, নোংরা মার্কেট। ওভারফ্লোয়িং, ওভারফ্লোয়িং মানে উপচে পড়া, একদম ভরে গেছে এমন, ওভারফ্লোয়িং উপচে পড়া। সিওয়েজ, এই যে সিওয়েজ একটা শব্দ, সিওয়েজ মানে হচ্ছে ডাস্টবিনের ময়লা, বা আমরা বলি যে নর্দমার ময়লা, এই নর্দমার ময়লাকে বলা হয় সিওয়েজ। দ্য কার্টস মানে খরচর টানা বা গাধার টানা যে গাড়িগুলো রয়েছে, মালবাহী গাড়ি, এগুলোকে কার্টস বলা হয়। অ্যান্ড হোয়াটস অন টপ অফ দ্য কার্টস, বলছে এই যে মালবাহী গাড়িগুলো আছে, এই মালবাহী গাড়িগুলোর উপরে কি থাকতো, দ্য সাফোকেটিং স্মেল। সাফোকেটিং মানে হচ্ছে শ্বাসরুদ্ধকর, আমরা চকিং বলতে পারি, কি বলতে পারি, চকিং, হ্যাঁ, ফ্লিটিং বলতে পারি। তাহলে চকিং মানে হচ্ছে শ্বাসরুদ্ধকর, ঠিক আছে। and the silent people who can't speak, এবং আমি দেখতে পাই একদম নির্বাক লোকেরা, যারা কথা বলতে পারে না, যারা স্তব্ধ, ধ্বংসে, নির্যাতনে, নিপীড়নে যারা স্তব্ধ হয়ে আছে, আমি সেই লোকগুলো দেখতে পাই। এই যে গাজার আসল চিত্রটা এটা, আমি স্বপ্নে যদিও সমৃদ্ধ শান্তির শহরগুলো দেখি, কিন্তু গাজার আসল চিত্র কি, নোংরা মার্কেট, ডাস্টবিনের ময়লাগুলো উপচে পড়ে আছে, নর্দমার ময়লাগুলো, মালবাহী গাড়ি যাচ্ছে, মালবাহী গাড়ির উপর শ্বাসরুদ্ধকর দুর্গন্ধ ছড়িয়ে আছে। when I look at the clock, আমি যখন ঘড়ির কাঁটার দিকে তাকাই, আমি যখন ঘড়ির দিকে তাকাই, and it's 11:55,
তাহলে যখন দেখি আমি 11:55 বেজে গেছে, আই স্টার্ট শেকিং, আমি তাড়িত হয়ে যাই। শেক মানে কি? নাড়া, আমার শরীর নাড়া দিয়ে ওঠে, আমার মন নাড়া দিয়ে ওঠে। আই স্টার্ট শেকিং, আমার নাড়া দেওয়া শুরু হয়ে যায়। অ্যান্ড মাই হার্ট বিটস ফাস্টার, আমার হৃদয় স্পন্দন দ্রুত হওয়া শুরু করে। আই ফিল, আমি অনুভব করি, দ্যাট দ্য ওয়ার স্টার্টেড এগেইন, যুদ্ধ আবার মনে হয় শুরু হচ্ছে, এমনটাই মনে করি। কারণ আমরা দেখি ইসরায়েল, এই মধ্যপ্রাচ্যের ক্যান্সার কি করতেছে, বরাবর মাঝরাতে যখন মানুষ ঘুমানোর প্রস্তুতি নেয় তখন যায় নিরীহ ছোট বাচ্চা মহিলাদের উপর বম বাস্টিং করতেছে, বম ড্রপ করতেছে। এরপরে দেখো কি বলছে, নট অনলি দ্য ক্লোক স্ক্যারস মি, স্ক্যারস মানে ভীতু করা, স্ক্যারস মানে কি? ভীতু করা। আমরা ফ্রাইড বলি না, ফ্রাইট, এই ফ্রাইটের সিনোনিম কি? স্ক্যারস। বলছে শুধুমাত্র ঘড়ি আমাকে ভীতু করে না, ভয় দেখায় না, এভরিথিং দ্যাট ফ্লাইজ ডাজ, যেগুলো উড়ে যায়, ইভেন দ্য ফ্লাইজ, এমনকি মৌমাছিও। এখানে ফ্লাইজ, দ্যাট ফ্লাইজ এটা ভার্ব, কিন্তু এখানে কি? নাউন। কারণ কি? এখানে মৌমাছি অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জানি ফ্লে মানে কি? মৌমাছি, বা এটাও হইতে পারে, যার প্লুরাল ফর্ম কি? ফ্লাইজ। বলছে শুধুমাত্র ঘড়ির কাঁটা যে আমাকে ভয় দেখায় এমনটা না, আমি যখন দেখি কোনো কিছু উড়ে যাচ্ছে, আমার মনে হয় যে ইসরায়েল মনে হয় কোনো একটা যুদ্ধ বিমান পাঠিয়ে দিছে বম ফালানোর জন্য। এমনকি মৌমাছি যখন কানের মধ্যে ভনভন করে বা মাথার উপর দিয়ে উড়ে যায়, তখন আমি আটকায় উঠি। আই কান্ট টেল এনিওয়ান অ্যাবাউট মাই ফিয়ার, বলছে আমি আমার ভয়ের কথা কাউকে বলতে পারি না। সো তাই দে ডোন্ট কল মি উইম্প অর আ সিসি, বলছে সো যাতে করে দে ডোন্ট কল মি, আমাকে তারা ডাকতে না পারে আ উইম্প অর সিসি। উইম্প মানে ভীতু, সিসি মানে কাপুরুষ। হ্যাঁ, কাপুরুষ। আমরা কাওয়ার্ড বলি না, কাওয়ার্ডের সিনোনিম এটা, কাওয়ার্ড এর সিনোনিম। বলছে আমি যে ভয় পাচ্ছি, যুদ্ধের ভয় পাচ্ছি, এই ভয়ের কথাটা আমি কাউকে বলতে পারি না, কারণ বললে আমাকে যদি ভীতু মনে করে, কাপুরুষ মনে করে। দেখো প্যালেস্টাইন, এরা মুসলমান এত বড় মনের দিক থেকে শক্তিশালী, এরা নিজের ভয়টাও প্রকাশ করতে চায় না। একমাত্র আল্লাহ ব্যতীত তারা কারো কাছে মাথা নত করার চিন্তাই কখনো করে না। আই এম মোস্ট স্ক্যার্ড ফর মাই ওল্ডার ব্রাদার্স, আমি আমার বড় ভাইয়ের জন্য খুবই চিন্তিত থাকি। কার জন্য? বড় ভাইয়ের জন্য। ওয়েন আ ফ্লাই ল্যান্ডস অন এনি অফ দেম, যখন একটা মাছি এদের কারো কাছে, কারো উপর পড়ে, আই ফিল ইটস গোয়িং টু কিল হিম, আমার মনে হয় এটা তাকে মেরে ফেলতে চাচ্ছে। দেখো কত আতঙ্কের মধ্যে তারা দিন কাটায়। বলছে আমার বড় ভাইয়ের মাথায়, কোনো বড় ভাইয়ের মাথায় যখন একটা মাছি বসে, তখন আমার মনে হয় এই মাছিটা মনে হয় আমার ভাইকে মেরে ফেলতেছে। এরপরে হোয়েন আ ফ্লাই ল্যান্ড আই ফিল, ও এই পর্যন্ত হয়েছে, আই স্টার্ট শাউটিং, আমি কি করার? চিল্লানো শুরু করে দেই। অ্যান্ড আই রান অ্যাওয়ে, আমি দৌড়ে পালাই ফ্রম দ্য প্লেস, ওই জায়গা থেকে। দ্যাটস ওয়াই, এই কারণে আই অ্যাম নাও স্কিপিং আউটসাইড দ্য হাউস, এই কারণে আমি আমার বাসার বাইরে দৌড়াই বেড়াই। স্কিপ মানে কি? বেঁচে থাকা, তাই কি না? কোনো কিছু থেকে বেঁচে থাকা, তাড়িয়ে যাও। দ্য হাউস অল দ্য টাইম, এই জন্য আমি আমার বাড়ি থেকে সবসময় এড়িয়ে যাই বা বাড়ি থেকে পালিয়ে বাঁচি। বিকজ অফ মাই মেনি ফ্লাইজ, অনেক মাছির কারণে, অনেক মাছির কারণে। এই মাছিটা মূলত রূপক অর্থে, মেটাফোর অর্থে ব্যবহৃত হয়েছে। মেটাফোর কিসের মেটাফোর? ওই যে ইসরায়েলের যে বোমারু বিমানগুলো আছে, যুদ্ধ বিমানগুলো আছে, এর মেটাফোর হিসেবে এই মাছিগুলোকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আমরা এবার স্টোরি 2 পড়ব। স্টোরি 2তে আমরা দেখি কার কথা বলছে। মাহমুদ নাজিমের কথা বলছেন, যিনি 1994 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে মাহমুদ নাজিম, দেখি কি ঘটনা ঘটছে। আর শেখ রেদওয়ান, এটা একটা মূলত তিনি এই গল্পটা বলতেছেন। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, দ্য স্ট্রিটস অফ গাজা,
গাজা শহর ওয়ার ক্লিন, পরিষ্কার ছিল। বলছে এর আগে গাজা শহর এত পরিষ্কার ছিল না। দেয়ার ওয়াজেন্ট আ পেপার, কোনো কি ছিল না, কোনো কাগজ ছিল না, রাস্তার মধ্যে কোনো কাগজ ছিল না। অর আ কার্ডবোর্ড, কার্ডবোর্ড মানে বোঝো ওই কার্টুনগুলো আছে না, বিভিন্ন কোনো কিছু পার্সেল করার জন্য যে কার্টুনগুলো নিয়ে আসে সেগুলোকে কার্ডবোর্ড বলা হয়। বলছে প্রথমবারের মতো গাজা শহরের রাস্তাটা এত পরিষ্কার ছিল, কোনো কাগজ ছিল না এবং কি ছিল না, কার্টুন ছিল না। তাহলে তোমরা কি এই লাইন পড়ে মনে হচ্ছে খুশি হচ্ছ? আসলে এটা খুশি হওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে একটা আয়রনিক্যাল সেন্টেন্স। কারণ কি এখানে আয়রনি আছে। আয়রনি বলতে কি, আমরা যেটা দ্বারা দুঃখ প্রকাশ করি আসলে বুঝায় অন্যটা, তাই কি না? তাহলে আসলে এটা বুঝাইছে এমন যে যুদ্ধের কারণে ইসরায়েল যখন পুরা শহরে বিদ্যুৎ কানেকশন লুজ করে দিছে, কেটে দিছে, পুরা শহরটাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফেলছে, তখন তারা কি করছে, তারা রান্না করার জন্য রাস্তাঘাটে যে ময়লাগুলো পড়েছিল, কাগজগুলো পড়েছিল, কার্টুনগুলো পড়েছিল, সেগুলো নিয়ে রান্না করার জন্য সেই কাগজগুলো টুকায় নিয়ে গেছে। বুঝছো বিষয়? এই কারণে পরিষ্কার কথা বলতেছে। পিপল আর কালেক্টিং দ্য পেপার ফ্রম দ্য স্ট্রিট টু ইউজ ইট ফর বেকিং, তাহলে বলছে পিপল আর কালেক্টিং, লোকজন কি করেছিল, সংগ্রহ করতেছিল দ্য পেপারগুলো ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে, টু ইউজ ইট, এটাকে ব্যবহার করার জন্য, ফর বেকিং, কি করার জন্য, তাপ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? তাপ দেওয়ার জন্য। ঠিক আছে, বিকজ দ্য ইলেকট্রিসিটি ওয়াজ ডিসকানেক্টেড, কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল। তাহলে এই বেকিং মানে কি, কোনো কিছু উনুনে গরম করা অর্থে আমরা কি ব্যবহার করি, বেকিং। বলছে মাই মম ডিডন্ট ওয়ান্ট টু বেক, আমার মা রুটি কি করতে চায়নি, রুটি তা দিতে চায়নি বা গরম করতে চায়নি। and she asked me to bring bread from the oven, তাহলে তিনি বললেন যে আমার মা চায়নি যে রুটিকে গরম করতে বা রুটি বানাতে, তিনি চাচ্ছেন যে আমি যেন ওভেন মানে শরণার্থী শিবিরে সবাই দাঁড়ালে যে বিভিন্ন জন এসে খাবার বিতরণ করে, এই খাবারের লাইন থেকে যেন সে রুটি নিয়ে আসে। এরপরে ঘটনাটা কি ঘটতেছে দেখো। দ্য খুই, আমরা জানি লাইনের সিনোনিম কি, খুই। দ্য খুই at the oven stretches from Gaza to West Bank, এই যে গাজা থেকে ওয়েস্ট ব্যাংক পর্যন্ত এর লাইন ছিল, এই ওভেনের লাইন ছিল কোথা থেকে কোথা পর্যন্ত, গাজা থেকে একদম ওয়েস্ট ব্যাংক পর্যন্ত। পিপল উড লাইন আপ ফর 8 hours to get their turn, বলছে নিজের পালা পাওয়ার জন্য, মানে নিজের অবস্থানে আসার জন্য, নিজের অবস্থানে আসার জন্য 8 ঘন্টা যাবত অপেক্ষা করতে হয়েছিল। অ্যান্ড টেক হাফ আ প্যাক অফ ব্রেড, আধা রুটির একটা প্যাক পেত। 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আধা রুটি পেত, অর্ধেক রুটি। চিন্তা করছো কত হৃদয় বিদারক একটা পরিস্থিতি সেখানে হচ্ছে। আগে তো পাইতো, এখন সেটাও পাচ্ছে না। প্যালেস্টাইনের মানুষগুলো কি খাচ্ছে, বাচ্চাগুলো দেখতেছি যে ঘাস লতা পাতা এগুলো খেয়ে বেঁচে আছে। এরপরের অংশে কি বলছে, ইন সেকেন্ড দ্য প্যালেস্টাইন রকেট লঞ্চার ওয়াজ ইরেক্টেড, ইরেক্টেড মানে স্থাপন করা, ইরেক্টেড মানে কি স্থাপন করা, আমরা স্ট্যান্ড বলতে পারি। ইন দ্য এরিয়া, বলছে মুহূর্তের মধ্যে প্যালেস্টিয়ান রকেট লঞ্চার সেখানে কি করা হলো, ওই এলাকায় স্থাপন করা হলো। অ্যান্ড ইন লেস দেন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের কম সময়েও দ্য ইসরায়েলি প্লেনস স্টার্টেড বম্বিং ইট, এবং 1 সেকেন্ডের মধ্যেই ইসরায়েলের প্লেন সেখানে বম্বিং করা শুরু করলো, বম নিক্ষেপ করা শুরু করলো। এটা হচ্ছে গাজার পরিস্থিতি। পিপল বিগ্যান রানিং ইন অল ডিরেকশন, দিক বেদিক লোকজন ছোটা শুরু করে দিল। অ্যান্ড দ্য অ্যাম্বুলেন্স কেম, এবং অ্যাম্বুলেন্স আসলো।
পিপল স্টার্টেড ফলিং ডেড, লোকজন মরে যাওয়া শুরু করলো। আদার্স ওয়ার ইনজুরেড, অন্যান্যরা আহত হলো। এগুলো ভাই গল্প না, এগুলো গাজার ওই 1947-এর পর থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত এই কাহিনীগুলো চলতেছে। এনিওয়ে আই ওয়েন্ট, ওই এরপরে কি বলছে, আই ওয়াজ ইন শক, আমি ভয় পেয়ে গেছি, আমি আটকে উঠেছিলাম। অ্যান্ড পিপল ইন দ্য স্ট্রিট স্টার্টেড টেলিং মি থ্যাংক গড ইউ আর সেফ, রাস্তার লোকজনেরা আমাকে বলতে শুরু করলো যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তুমি নিরাপদ রয়েছো। এনিওয়ে আই ওয়েন্ট ব্যাক হোম, আমি আবার আমার বাসায় ফেরত গেলাম। উইদাউট দ্য লোফ, রুটি বাদে। তাহলে লোফ অফ ব্রেড, লোফ মানে টুকরা। আমরা জানি ব্রেডের ক্ষেত্রে আমরা প্লুরাল করতে পারি না, এই জন্য লোফ কথাটা ব্যবহার করি। 2 টুকরা রুটি অর্থে 2 লোফ অফ ব্রেড ব্যবহার করি। অ্যান্ড মাই মম ইয়েল্ড অ্যাট মি, আমার মা আমার উপর চিল্লানো শুরু করলো। ইয়েল্ড মানে কি, চিল্লানো, রাগ দেখানো। হ্যাঁ, অ্যাংরি, হ্যাঁ, স্ক্রিম, এগুলো হচ্ছে সিনোনিম। বাট টিল টুডে, আজ পর্যন্ত, শি ডাজেন্ট নো why I didn't bring the bread, কিন্তু আজ পর্যন্ত তিনি জানে না যে আমি রুটি কেন নিয়ে আসতে পারি নাই। তার মানে কি, তার মা অসুস্থ বা আহত হয়ে বাসায় বসেছিল, সে গিয়ে রুটি আনতে গিয়েছিল কিন্তু রুটি আনতে পারে নাই, এ কারণে তার মা তাকে বকাবকি শুরু করে দিয়েছিল। কিন্তু তার মা জানে না আসলে বাইরে লাশের লাশের মিছিল চলতেছে। ঠিক আছে, আমরা আরেকটা গল্প দেখি, সেখানে কি বলা হয়েছে। ইয়াসমিন কাব্বে, এই ইয়াসমিন কাব্বে তিনি জন্মগ্রহণ করছিলেন 1996, মানে পাশাপাশি বছরগুলোর ছেলে মেয়েদের কাহিনী তুলে ধরছে এখানে। কি বলতেছে, when the war started, যখন যুদ্ধ শুরু হয়েছিল, my mom, my brothers, and sisters and I were in Rome। দেখো অনেকগুলো সাবজেক্ট হওয়ার কারণে ওয়াজ না করে আই এর পর কি বসাইছে, ওয়ার। তার মানে দাঁড়াচ্ছে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্ব কি হয়, প্লুরাল হয়। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, যখন যুদ্ধ শুরু হয়েছিল আমার মা, আমার ভাইয়েরা, বোনেরা এবং আমি রাশিয়ায় ছিলাম। ইন which made me always worried about dad, এর ফলে আমি সব সময় আমার বাবার সম্পর্কে চিন্তিত ছিলাম। we wanted to leave Russia, আমরা রাশিয়া থেকে চলে আসতে চেয়েছিলাম, রাশিয়া ত্যাগ করতে চেয়েছিলাম। and return to Gaza among our family, এবং to live, আমার পরিবারের মধ্যে বাস করার জন্য গাজায় ফেরত আসতে চেয়েছিলাম। দ্য ইভেন্টস উইথ দেম, এই মুহূর্তগুলো তাদের সঙ্গে কাটাতে। তার মানে যখন যুদ্ধ শুরু হয়েছিল, মরবো বাঁচবো, ফ্যামিলির সঙ্গে একই ছাদের নিচে থাকবো, এই চিন্তা ভাবনা করে আমরা রাশিয়া থেকে গাজায় ফেরত যাওয়ার চিন্তা করছিলাম। অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার এন্ডেড, যখনই যুদ্ধ শেষ হয়েছিল, অ্যান্ড দ্য ক্রসিং ওপেন, এবং বর্ডার খুলে দেওয়া হয়েছিল, ওই রিটার্ন টু গাজা, আমরা গাজায় ফেরত গেলাম। দেখো যুদ্ধ বিধ্বস্ত শহর রাশিয়া থেকে তারা কোথায় যাচ্ছে, আবার গাজা। কার টানে, ফ্যামিলির টানে। তাদের ইমানি বল অনেক বেশি, আমাদের মতো রুটি খাওয়া, আমাদের মতো বিরিয়ানি কাচ্চি খাওয়া ইমান তাদের না, বুঝছো বিষয়টা। এরপরের অংশ কি বলতেছে দেখো, উই রিটার্ন টু গাজা অ্যান্ড ফ্রম দেন, তখন থেকে টিল টুডে, আজ পর্যন্ত, উই হ্যাভ বিন হিয়ারিং স্টোরিজ অফ দ্য ওয়ার, এই যে আমি তখন গেছিলাম গাজাতে, তখন থেকে আজ অবধি শুধু যুদ্ধের কাহিনী শুনি, আর অন্য কোনো শান্তির কাহিনী সেখানে শুনতে পাই না। আই কুডন্ট স্লিপ ইন রাশিয়া বিকজ অফ মাই ওয়ারি অ্যাবাউট ড্যাড, আমি পারতাম না রাশিয়ার মধ্যে ঘুমাইতে, কারণ আমার বাবার সম্পর্কে আমার চিন্তা হতো, আমার বাবাকে নিয়ে আমার চিন্তা হতো, এই কারণে আমি ঘুমাইতে পারতাম না। বিফোর দ্য ওয়ার, এই যুদ্ধের আগে, ওয়েন দ্য মোবাইল ইউজ টু রিং, যখন মোবাইল বাজতো, মানে যুদ্ধ শুরু হওয়ার আগে যখন মোবাইল বেজে উঠতো, ইট উড বি ফ্রম গাজা, যদি সেটা গাজা থেকে হতো, উই উড বি হ্যাপি, আমরা কি হতাম, খুবই খুশি হতাম। তাহলে যুদ্ধ শুরু হওয়ার আগে গাজা থেকে যখন কোনো ফোন কল আসতো, আমরা এই ফোন কল দেখেই খুবই খুশি হতাম।
বাট ইন দ্য ওয়ার, কিন্তু যুদ্ধের মুহূর্তে এভরি টাইম দ্য মোবাইল র্যাং ফ্রম গাজা, যখন গাজা থেকে কল আসে, এনি নাম্বার হোয়েদার উই নিউ ইট অর নট, যে কোনো নাম্বার থেকে, সেটা আমরা চিনি বা না চিনি, হোয়েদার ডট ডট অর, হয় নতুবা নয়, হয় চিনি নতুবা চিনি না, উই উড সে, আমরা বলতাম ডিয়ার গড, হায় আল্লাহ, অ্যান্ড স্টার্ট লুকিং অ্যাট ইচ আদার, একজন অন্যজনের দিকে তাকাতাম, টু সি হু উইল আনসার, কে ধরবে ফোন। তার মানে আগে যখন যুদ্ধের আগে গাজা থেকে ফোন আসতো, আমরা লাফাইতাম, কে আগে ধরবে না ধরবে সেইটা ডিসাইড করতাম, দৌড়াদৌড়ি করে ফোন কারাকারি করতাম কথা বলার জন্য। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন আমরা চিন্তায় পড়তাম, যখনই গাজা থেকে কোনো পরিচিত বা অপরিচিত যাই কল আসুক না কেন, আমরা চিন্তায় পড়ে যেতাম, কারণ কার জানি মৃত্যুর খবর আসতিছে। এরপরের অংশ দেখো কি বলছে, আফটার দ্য ওয়ার, এই যুদ্ধের পর আ লট অফ থিংস চেঞ্জড ইন মি, আমার মধ্যে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। আই স্টার্টেড সিইং, আমি দেখা শুরু করেছি, থিংস ডিফারেন্টলি, বিভিন্ন জিনিসগুলোকে ভিন্নভাবে। তাহলে যুদ্ধর পর আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে এবং আমি জিনিসগুলোকে, সাধারণ জিনিসগুলোকে ভিন্নভাবে দেখা শুরু করেছি। আই বিগান টু লাইক দ্য সিটি, আমি এই শহরটাকে পছন্দ করা শুরু করেছি। লাইফ বিকাম মোর বিউটিফুল অ্যান্ড সো ডিড আই, বলছে জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে এবং আমিও ঠিক সেভাবেই তেমনটাই সুন্দর হয়ে গেছি। মাই ফ্রেন্ড চেঞ্জড, আমার বন্ধুগুলো পরিবর্তন হয়ে গেছে। আই মেড ওল্ডার, আমি বয়স্ক হয়ে গেছি, অ্যান্ড মোর ম্যাচিউর ওয়ান্স, এবং আমি কি হয়ে গেছি, খুবই ম্যাচিউর হয়ে গেছি। মম অ্যান্ড আই বিকাম ফ্রেন্ডস, মা এবং আমি বন্ধুর মতো হয়ে গেছি। আ লট অফ টাইমস উই স্টে আপ অ্যাট নাইট, বলছে আমরা অনেক মুহূর্ত রাতের বেলা কাটাই। অ্যান্ড টক অ্যাবাউট এভরিথিং, এবং সবগুলো সম্পর্কে কথা বলি। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, ইফ আই গ্রো আপ, যদি আমি বেড়ে উঠতাম, ইন গাজা, অ্যান্ড ইন গাজাতে ইটস অ্যান অ্যাচিভমেন্ট টু গ্রো আপ, তাহলে এই যে গাজা শহরে বেড়ে ওঠাটা একটা অর্জন বলা চলে। বিকজ, কারণ ডেথ ইজ স্ট্যান্ডিং অ্যাট আওয়ার ডোর স্টেপ, কারণ আমাদের দরজায় মৃত্যু করা নাড়ে। তাহলে দেখো এখানে কত ভাবগম্ভীর্যপূর্ণ একটা সেন্টেন্স। এখানে বলতেছে এই যে ভবিষ্যতে আমি যখন বেড়ে উঠবো, এটা আমার জন্য একটা অর্জন। তার মানে গাজা শহরে ম্যাচিউর হওয়া, অ্যাডাল্ট হওয়া, বা 60-70 বছর পার করা, বা 40-50 বছর পার করা, এটা একটা অর্জন। আমরা গিনেস বুকে কি নাম লেখাই, একটা অর্জন, কীর্তি অর্জন করি। আমরা বড় বড় সম্পদের পাহাড় বানাই, বড় বড় বিল্ডিং বানাই, ল্যাম্বরগিনি কার কিনি, এগুলো অর্জন না? কিন্তু গাজা শহরে ভাই 20 পার হওয়া বা বড় হওয়াটাই তাদের কাছে একটা অর্জন। কারণ প্রতি মুহূর্তে যেখানে মৃত্যুর সংখ্যা থাকে, সেখানে বেড়ে ওঠাটাই তাদের কাছে বড় অর্জন হয়ে যায়। এরপরের অংশটা আমরা একটু দেখি। I want to be a child's caretaker, আমি বাচ্চাদের সেবা যত্নকারী হতে চাই। and defend their rights, এবং তাদের অধিকার রক্ষা করতে চাই। because I feel, আমি অনুভব করি, that the children of Palestine are born as old people, আমি মনে করি, আমি এটা অনুভব করতে পারি যে গাজার বাচ্চারা জন্মগ্রহণ করে বড় মানুষের মতো। তার মানে কি, একজন গাজায় বাচ্চা যখন জন্ম নেয়, সে মনে হয় যে অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি অন্যান্য সভ্য দেশগুলোতে, সভ্য দেশ বলা চলে না, উন্নত দেশগুলোতে যেখানে সিকিউরিটি রয়েছে, সেখানে বাচ্চাদের কিভাবে ট্রিট করা হয়, কত কোমলভাবে ট্রিট করা হয়, বাচ্চাদের জীবন সম্পর্কে কত নয় সতর্ক। কিন্তু আমরা দেখতেছি ইসরায়েলে প্রতিদিন 100, 150, 200, এমনকি 500 পর্যন্ত বাচ্চা তারা বম ব্লাস্ট করে কি মারতেছে। এটা খুবই করুণ। এই জন্য বলতেছে তাদের বাচ্চাদের মূল্য সেখানে পুরো বড় প্রাপ্তবয়স্কদের মতোই হয়ে গেছে। আ কিড ক্যান বি 6 years old, 6 বছরের বাচ্চা যদি একজন হয়, ইয়েট সাপোর্টিং আ ফ্যামিলি, এই 6 বছরের বাচ্চা সাপোর্ট ফ্যামিলি থেকে পাবে কি, সে ফ্যামিলিকে সাপোর্ট করা শুরু করে, তার মেসিউর নিজেকে মনে করে। এটা হচ্ছে গাজার করুণ পরিস্থিতি। আমরা সবাই দোয়া করব যেন গাজার পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি
সুন্দর হয়ে যায়। এই পর্যন্ত আজকের আমরা লেসন 3 শেষ করলাম। পরের লেসন নিয়ে আবারও কথা হবে, দেখা হবে। ভালো থাকবা, সুস্থ থাকবা।